আমরা এসএসসির সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনার পূর্বে প্রথমে আমরা জেনে নিই সংখ্যা কী বা সংখ্যা কাকে বলে। সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা। সংখ্যা নির্দেশ করতে যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে। এই সংখ্যা কয় ধরনের হতে পারে? এই সংখ্যা দুই ধরনের হতে পারে। একটা আছে বাস্তব সংখ্যা আর একটা আছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলো? আমরা যে সকল সংখ্যা বাস্তবে ব্যবহার করে থাকি বা যে সকল সংখ্যার বাস্তবিক মান আছে বা যে সকল সংখ্যার বাস্তবিক মান সংজ্ঞায়িত, সে সকল সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। আর যে সকল সংখ্যার বাস্তবিক মান নেই বা যে সকল সংখ্যা সংজ্ঞায়িত না, সে সকল সংখ্যাকে বলা হয় অবাস্তব সংখ্যা। যেরকম মনে করো 0, 1, 2, 3, -√3, তারপর √3 ইত্যাদি যে সমস্ত সংখ্যা আছে সেই সমস্ত সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। কিন্তু দেখো, যদি আমরা -√3 না বলে রুটের ভিতরে -3 বলি, তাহলে এটা করলাম একটা অবাস্তব সংখ্যা। কারণ কি, এর কোনো বাস্তবিক মান নেই। যেরকম √3, এর কলাম বাস্তবিক কোনো মান নেই, তাহলে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। -√3 কলাম বাস্তব সংখ্যা, কারণ -√3 মানে হচ্ছে -√3 বা -1.73 এর কলাম বাস্তব মান আছে। কিন্তু রুটের ভিতরে যখন আমরা নেগেটিভ চিহ্ন দিই তখন তার কোনো বাস্তবিক মান আসে না। আবার মনে করি 0/5 দিলাম, তাও কলাম আমাদের 0 আসতেছে, কারণ লব 0 হতে পারে, এর বাস্তব মান আছে। কিন্তু আমরা যদি 5/0 দিই তাহলে দেখো ম্যাথ এরর আসতে পারে। কারণ কি, আমাদের হচ্ছে হরের মান 0 হতে পারবে না। 0 যদি হয় তাহলে সেটা বাস্তব সংখ্যা না, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তাহলে আমরা মোটামুটি ধারণা নিলাম বাস্তব সংখ্যার সম্পর্কে আর অবাস্তব সংখ্যা সম্পর্কে। এবার আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। বাস্তব সংখ্যা কয় ধরনের হতে পারে? বাস্তব সংখ্যা হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার অমূলদ সংখ্যার সংজ্ঞা আমরা মনে না রেখে এদের আমরা বৈশিষ্ট্যটা মনে রাখবো, তাহলে আমাদের এই মূলদ আর অমূলদ সংখ্যা চিনতে খুব সুবিধা হবে। মনে করো একটা কোম্পানিতে 2টা ইউনিট আছে, ওই কোম্পানিতে মোট 10টা প্রোডাক্ট উৎপন্ন করে। এখন এই ইউনিট মনে করে একটা প্রোডাক্ট উৎপন্ন করে আর বি ইউনিট বাকি 9টা প্রোডাক্ট উৎপন্ন করে। এখন তুমি যদি একটা প্রোডাক্টের নাম মুখস্থ করতে পারো বা একটা প্রোডাক্টের নাম জানো, তাহলে বাকি কোনো একটা প্রোডাক্ট আনলি, যদি তোমার ওই জানা প্রোডাক্টের সাথে না মেলে, তাহলে বলবা কি সেটা হচ্ছে বি ইউনিটের প্রোডাক্ট। ঠিক সেরকম আমরা বাস্তব সংখ্যারে মনে করবো কোম্পানি, তার 2টা ইউনিট আছে, একটা মূলদ আর অমূলদ। অমূলদের এখন আমরা একটু বৈশিষ্ট্য একটা মুখস্থ রাখবো, তাহলে অমূলদের বৈশিষ্ট্য যদি না মেলে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা সেই বৈশিষ্ট্যটা কি? অমূলদ সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যা কোনগুলো তা জানার আগে আমরা জেনে নেব দশমিক সংখ্যা কয় ধরনের হতে পারে। দশমিক সংখ্যা দুই ধরনের হতে পারে। একটা আছে সসীম দশমিক সংখ্যা আর একটা আছে অসীম দশমিক সংখ্যা। সসীম দশমিক সংখ্যা কোনগুলো? যদি দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পরের ডিজিটগুলো গণনা করে নির্ধারণ করা যায় তবে তাকে বলা হয় সসীম দশমিক সংখ্যা। আর যদি গণনা করে নির্ধারণ করা যায় না তবে তাকে বলা হয় অসীম দশমিক সংখ্যা। যেমন মনে করে আমরা বললাম 4.25, এটা কি সসীম দশমিক সংখ্যা নাকি অসীম দশমিক সংখ্যা? অবভিয়াসলি এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, কারণ কি দশমিক বিন্দুর পরে এটা হচ্ছে 25 দুইটা ডিজিট আছে, তাহলে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। কিন্তু আমরা যদি বলি 3.17495685 0 ... আরও অনেক সংখ্যা আছে, এই সংখ্যাটা কি আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো? পারবো না, তাহলে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এখন কোনগুলো অসীম আবৃত দশমিক, কোনগুলো অসীম অনাবৃত দশমিক, সেগুলো আমরা জানবো। অসীম আবৃত দশমিক কোনগুলো? যদি দশমিক সংখ্যার দশমিক বিন্দুর পরে একটা অথবা দুইটা ডিজিট অথবা একাধিক ডিজিটগুলো সেগুলো হচ্ছে পুনরাবৃত্তি ঘটে, তবে তাকে বলা হয় অসীম আবৃত দশমিক সংখ্যা। আর যদি পুনরাবৃত্তি না ঘটে তবে তাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক সংখ্যা। দেখো, যদি এইরকম হয়তো 3.17777777 বা 77777777 ... দেখো 3.1 পরে যে 7 আছে, 7 কলাম বারবার পুনরায় আবৃত হচ্ছে, তাই এদের আমরা বলবো হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। এদের আমরা কিভাবে লিখতে পারি? 3.17 যেহেতু পুনরায় আবৃত হচ্ছে তাহলে 7-এর উপরে পৌনঃপুনিক। তাহলে এটা আমরা মোটামুটি জানলাম হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। তাহলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা কোনগুলো?
আমরা যদি এই উদাহরণটা দিই 4.2569402 ডট 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 ডট, দেখো এখানে এই দশমিকের পরে কোনো ডিজিটের কি পুনরাবৃত্তি ঘটেছে? না, পুনরাবৃত্তি ঘটেনি। তাই আমরা এই সংখ্যাটা বলবো অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে এই যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা, এই সংখ্যা বাদে যে সকল সংখ্যা আছে সকল সংখ্যাই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। এখন এই মূলদ সংখ্যা কয় ধরনের হতে পারে? মূলদ সংখ্যা আছে দুই ধরনের হতে পারে। একটা আছে পূর্ণ সংখ্যা আর একটা আছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে আমরা বলি -1, -2, -3, 0, 1, 2, 3 ইত্যাদি যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ কোনগুলো? 4.25, 0.5 এই যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যা কয় ধরনের হতে পারে? পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ডট 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 যে সকল সংখ্যা সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরোটাকে বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর -1, -2, -3, -4, -5 ডট 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 যে সকল সংখ্যা আছে সেই সকল সংখ্যার বলা হয় অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই যে সমস্ত সংখ্যা আছে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এই ধনাত্মক সংখ্যার ভিতরে তাহলে কয় ক্যাটাগরির সংখ্যা আছে? ধনাত্মক সংখ্যার ভিতরে আছে তোমার তিন ক্যাটাগরির সংখ্যা আছে। একটা আছে মৌলিক সংখ্যা, একটা আছে যৌগিক সংখ্যা, আর ওয়ানরে মৌলিক বলা হয় না আর যৌগিকও বলা হয় না। মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যার সেই সংখ্যা বা এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা, বা যে সংখ্যাকে ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা সেই সংখ্যা বা এক ব্যতীত অন্য আরও অনেক গুণনীয়ক আছে তাদেরকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন দেখো টুকে কি আমরা ভাঙতে পারি? বা টু এর কি ওই 2 আর 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক আছে? না, নেই। কিন্তু আমরা যদি বলি সিক্সের দেখো আমরা যেরকম 6 ইন্টু 1ও বলতে পারি, ঠিক সেরকম 2 ইন্টু 3 ইকাল টু 6 আমরা বলতে পারি। এখানে 6-এর ক্ষেত্রে 6 ইন্টু 1 বা 6 আর 1 ছাড়াও কলাম 2 আর 3 আসছে সাধারণ গুণনীয়ক আছে, তাই 6 আসছে আমাদের এখানে আসছে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7 ডট 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 যে সকল সংখ্যা আছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কোনগুলো? যৌগিক সংখ্যা আছে 4, 6, 8, 9, 10 ডট 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 সকল সংখ্যা আছে তোমার যৌগিক সংখ্যা। এবার আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ সংখ্যা দুই ধরনের হতে পারে। একটা আছে দশমিক ভগ্নাংশ আর একটা আছে সাধারণ ভগ্নাংশ। একটা আছে দশমিক ভগ্নাংশ আর একটা আছে সাধারণ ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কোনগুলো? এই যে আমরা লিখলাম 4.25 এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। অথবা আমরা যদি বলি 4.33333333 ডট 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 এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। এটাও করলাম দশমিক ভগ্নাংশ, কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাই এই যে মূলদ সংখ্যার আন্ডারে যে দশমিক ভগ্নাংশ আসে সেক্ষেত্রে করলাম অসীম অনাবৃত যে দশমিক সংখ্যাটা আছে সেই অসীম অনাবৃত দশমিক সংখ্যাটা হবে না, বাদ বাকি যে দশমিক সংখ্যা আছে সেগুলো হবে। আর সাধারণ ভগ্নাংশ কীরকম? এই যে আমরা যেরকম বলি, মনে করো লব আর হর বিশিষ্ট 2/5 এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, বা আমরা বললাম 5/3 ডট 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 এই যে সকল সংখ্যা আছে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার কয় ধরনের? সাধারণ ভগ্নাংশ আবার দুই ধরনের। একটা আছে প্রকৃত ভগ্নাংশ আর একটা আছে অপ্রকৃত ভগ্নাংশ। যদি লব ছোট হর বড় হয় তবে তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, কিন্তু লব বড় হর ছোট হয় তবে তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এই যে আমরা 2/5 লিখলাম, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? এদের ক্ষেত্রে দেখো 2 হচ্ছে কি লব আর 5 কি হর, তাহলে এখানে কি হর বড় নাকি হর ছোট? হর হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু পরে যে উদাহরণটা 5/3 এখানে 5 কি বড় নাকি ছোট? 5 হচ্ছে বড়, কিন্তু হর যে 3 কি ছোট, তাহলে এটা আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই মোটামুটি আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড যেগুলো আছে মোটামুটি আমাদের জানা শেষ।
এবার আমরা এদের গাণিতিক সমস্যাগুলি শিখব। তা প্রথমে আমরা শিখব সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত্তিক দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো প্রথমে একটা প্রশ্ন দেখি, 23/6 আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এটা আমরা করবো কিভাবে, আমরা লিখি 6/23। আমরা জানি যখন ভাগ আকারে লিখে এরকম করে আমরা লিখি। আচ্ছা, 6/23 ভিতরে কয়বার যায়? 6/23 ভিতরে যায় আসছে 3 বার। 3 6 কত? 3 6 আসছে 18। 23 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 23 থেকে 18 বিয়োগ করলে 5 থাকে। এখন দেখো 6 কি 5 এর ভিতরে যায়? যায় না। আমরা এখানে একটা শূন্য নেব, তাহলে কত হচ্ছে? 50। 6 কলম 50 এর ভিতরে যায়। যেহেতু তুমি এখানে একটা শূন্য নিছো, সেই কারণে এখানে তুমি একটা দশমিক দিবে। তাহলে 6 50 এর ভিতরে কয়বার যায়? 8 বার যায়। 6 এটা 48। 50 থেকে 48 বিয়োগ করলে কত থাকে? 2। এখন দেখো 6 কি 2 এর ভিতরে যায়? যায় না। এখানে আমরা আর একটা শূন্য নেব। এই শূন্য নেওয়ার কারণে এখানে আর কোনো দশমিক দেওয়া লাগবে না, কারণ তুমি প্রথমবার একবার দশমিক দিছো, এরপর তোমার দরকার হলে তুমি শূন্য নিতে পারো। 6 20 ভিতরে কয়বার যায়? 6 20 ভিতরে যায় আসছে 3 বার। 3 6 আসছে 18। 20 থেকে 18 বিয়োগ করলে কত থাকে? 2। আবার আমরা শূন্য নামালাম। আবার 6 20 ভিতরে যায় কত? 18 বার। 3 বার। 20/18 কত? 2। আবার আমরা শূন্য নামালাম। 6 20 ভিতরে কয়বার যায়? 3 বার। দেখো এরকম করলাম, বারবার পুনরাবৃত্তি হতেই থাকবে। এই 3.83333 ... এটা এভাবে আমরা লিখতে পারি 3.8। এই যেহেতু 3 এরকমই আছে, 3 কি বারবার পুনরাবৃত্তি করতেছে না, তাহলে আমরা 3-এর উপরে পৌনঃপুনিক দেবো। আর আমাকে প্রশ্নও কলাম বলেছে সাধারণ ভগ্নাংশকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে আমাকে 23/6 আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা শেষ। 23/6 টু কত? 23/6 টু হবে আমাদের 3.8 উপর পৌনঃপুনিক। এবার আমরা 95/37 আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো আমরা লিখে ফেলাই 37/95। দেখো 37 95-এর ভিতর কয়বার যায়? 37 ওকে 37। 37 দুগুণে কত? 37 দুগুণে 74। 3 37 কত? 111। তাহলে 37 95-এর ভিতর যায় আসছে 2 বার। 37 দুগুণে 74, 74। 95 - 74 করলে কত আসে? 21। 37 কি 21-এর ভিতরে যায়? না, যায় না। তা আমরা করবো কি, এখানে একটা শূন্য নেব। যেহেতু শূন্য নেছে, তাহলে আমরা এখানে একটা দশমিক দেব। এখন 37 210-এর ভিতর কয়বার যায়? 37 210-এর ভিতর যায় আসছে 5 বার। 5 37, 5 7 আসছে 35, হাতে আমার 3, 3 5 15 18, 185। 210 থেকে 185 বিয়োগ করলে কত থাকে? 210 থেকে 185 বিয়োগ করলে থাকে আসছে 25। এবার আমরা আর একটা শূন্য নেব, যেহেতু 37 25-এর ভিতরে যায় না। আর একটা শূন্য নেওয়ার কারণে এখানে করলাম আর দশমিক দেওয়া লাগবে না, কারণ একবার দশমিক দিলেই তুমি এরপরে শূন্য লাগলে নিতে পারো। তাহলে 37 250-এর ভিতরে কয়বার যায়? 37 250-এর ভিতরে যায় আসছে 6 বার। 6 গুণ 37 করলে কত হবে? 222। 250/222 যদি আমরা করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 28। এখন আমরা আর একটা শূন্য নিব। 37 280-এর ভিতরে কয়বার যায়? 37 280-এর ভিতরে যায় আসছে 7 বার। 37 গুণ 7 করলে কত আসবে? 37 গুণ 7 করলে আসবে হচ্ছে 259। 280 থেকে 259 বিয়োগ করলে থাকে আসছে 21। তাহলে আমরা আর একটা শূন্য নেব। এখন 37 210-এর ভিতরে কয়বার যায়? 37 210-এর ভিতরে যায় হচ্ছে 5 বার। 5 বার গেলে কত হচ্ছে? 185। 210 বিয়োগ 185 কত? 210 বিয়োগ 185 করলে হচ্ছে 25। এবার আমরা আর একটা শূন্য নেব। আবার 37 250-এর ভিতরে কয়বার যায়? 37 250-এর ভিতরে যায় হচ্ছে 6 বার। 6 বার নিলে কত হবে? 6 বার নিলে হবে হচ্ছে আমাকে 222। 250 থেকে 222 বিয়োগ করলে কত হবে? 250 থেকে 222 বিয়োগ করলে হবে হচ্ছে 28। তাহলে আমরা আর একটা শূন্য নেব। এখন 37 280-এর ভিতরে কয়বার যায়?
37 280-এর ভিতরে যায় হচ্ছে 7 বার। 7 গুণ 37 করলে হবে কত? 7 গুণ 37 করলে হবে 259। তাহলে আমাকে 280 থেকে 259 বিয়োগ করলে কত হবে? আবার করলাম আমাদের 21 হবে। দেখো আমরা যদি 210 লিখি আবার, তাহলে সে কলম আবার 5 বার যাবে, তাহলে দেখা যাবে কি আবার 185 হবে। আবার বিয়োগ করলে দেখা যাবে 25, আবার শূন্য নামাবে 250, আবার 6 বার যাবে, তারপরে 222 হবে। এরকম কলম আমাকে চলতেই থাকবে। এই কারণে আমরা এখানে রেখে দেব। এরপরে রেখে দিয়ে এখানে আমরা ডট 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 দিব। দেখো আমাকে 2.567 যেহেতু 567 567 হচ্ছে বারবার পুনরাবৃত্তি করতেছে, তাহলে আমরা 567 এর উপরে হচ্ছে পৌনঃপুনিক দেবো। 5-এর উপরে দেবো আর 7-এর উপরে দেবো। 6-এর উপর দেওয়া লাগে না। প্রথমটা শেষ বিন্দুর উপরে পৌনঃপুনিক দিলে হচ্ছে আমাদের পৌনঃপুনিক দেওয়ার কাজ শেষ হয়ে যায়। তাহলে 95/37-কে আপডেটেড দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে কত হবে? 2.5 পৌনঃপুনিক 67 পৌনঃপুনিক। এতক্ষণ আমরা সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা দেখেছি। এখন আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো আমরা অল্টারনেটিভ ঘটনাটা আমরা দেখব। সাধারণ ভগ্নাংশে রূপান্তর মানে হচ্ছে লব ও হর আকারে প্রকাশ করা। তা প্রথমে হরের ক্ষেত্রে কি হবে? হরের ক্ষেত্রে দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা থাকবে ততগুলো 9 হবে, আর যতগুলো অনাবৃত সংখ্যা থাকবে ততগুলো 0 হবে। আর লবের ক্ষেত্রে কী হবে? লবের ক্ষেত্রে দশমিক ও পৌনঃপুনিক সব কিছু উঠিয়ে দেওয়ার পর মূল সংখ্যা বিয়োগ অনাবৃত সংখ্যা। এটা আমরা একটা উদাহরণ দিলেই ভালোভাবে ক্লিয়ার হবে। মনে করি আমরা একটা উদাহরণ রাখলাম 3.78-এর উপরে পৌনঃপুনিক। তো প্রথমে আমরা এরকম একটা দাগ দিলাম, উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে হর বসাবো। হরের ক্ষেত্রে কী হবে? দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা থাকবে ততগুলো 9 হবে। এখানে দশমিকের পরে কতগুলো আবৃত সংখ্যা আছে? 3.78। দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটা, সেটা হচ্ছে 8-এর উপর পৌনঃপুনিক। তাহলে আমাদের দশমিকের পরে একটা যেহেতু আবৃত সংখ্যা আছে, তাহলে আমরা দেবো হচ্ছে একটা 9। তারপর বলা হয়েছে কি যতগুলো অনাবৃত সংখ্যা থাকবে ততগুলো 0 হবে। দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে কয়টা? একটা, 7। তাহলে আমরা 0 দেবো একটা। তাহলে আমাকে হরের কাজ শেষ। এবার আমরা যাবো হচ্ছে লবের কাজে। লবের ক্ষেত্রে কী হবে? দশমিক ও পৌনঃপুনিক সব কিছু উঠিয়ে দেওয়ার পর মূল সংখ্যা কত হবে? 378 বা 378। বিয়োগ কত হবে? বিয়োগ হবে হচ্ছে অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত দিয়ে আছে? অনাবৃত সংখ্যা আছে দাও 8-এর উপর পৌনঃপুনিক, মানে কি 8 আছে আবৃত, এ বাদে অনাবৃত সংখ্যা কোনটা আছে? 37। তাহলে আমরা লিখলাম 37। 378 মানে 37 করলে কত আসে? 341 ডিভাইডেড বাই 90। এভাবে আমরা খুব সহজেই আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখব। যেরকম 6.2309, 3-এর উপর পৌনঃপুনিক আছে আর 9-এর উপর পৌনঃপুনিক আছে। একে আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তা সাধারণ ভগ্নাংশে রূপান্তর মানে কি? লব ডিভাইডেড বাই হর আকারে প্রকাশ করা। এখন দেখো এখানে এই দশমিকের পরে আবৃত সংখ্যা কি? 3, 0 আর 9। আমরা জানি কি প্রথমটা শেষটার উপর পৌনঃপুনিক দিলেই হয়, মধ্যের ভিতরে পৌনঃপুনিক দেওয়া লাগে না। তাহলে এখানে করলাম আবৃত সংখ্যা দুইটা না, 3 আর 9 না, 3, 0, 9 আছে আবৃত সংখ্যা। তার মানে আবৃত সংখ্যা কয়টা আছে? আবৃত সংখ্যা আছে 3টা আছে। তাহলে আমরা দেবো 3.9। আর অনাবৃত সংখ্যা আছে কয়টা? দশমিকের পরে অনাবৃত সংখ্যা শুধু 2, তার মানে অনাবৃত সংখ্যা আছে একটা, সেটা হচ্ছে 2। তার মানে এখানে আমরা দেবো একটা 0। এইটা আমাকে হরের কাজ শেষ। এবার লবের ক্ষেত্রে কী হবে? লবের ক্ষেত্রে হবে হচ্ছে দশমিক ও পৌনঃপুনিক সব কিছু উঠিয়ে দেওয়ার পরে মূল সংখ্যা। দশমিক আর পৌনঃপুনিক যদি আমরা সব কিছু উঠিয়ে দিই, তারপরে মূল সংখ্যা কত হবে? মূল সংখ্যা হবে হচ্ছে 62,309। বিয়োগ কী হবে? বিয়োগ হচ্ছে অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত? এইটুকটা আবৃত। অনাবৃত সংখ্যা কত? 62। অনাবৃত সংখ্যা হচ্ছে 62। এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাকে উত্তর আসবে কত? এখানে উপরে আসবে হচ্ছে 62,247 আর 990। এবার আমরা পরের উদাহরণে যাই। পরের উদাহরণে দেওয়া আছে 0.3-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক। একে আমাকে কিসে পরিণত করা লাগবে? সাধারণ ভগ্নাংশে পরিণত করা লাগবে। তাই সাধারণ ভগ্নাংশে পরিণত করার নিয়ম কি? হরের ক্ষেত্রে হবে দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা ততগুলো 9 হবে। দেখো এখানে
দশমিকের পরে আবৃত সংখ্যা আছে কয়টা? 2টা, তাহলে 9 দিছি আমরা 2টা। আর দশমিকের পরে কি অনাবৃত সংখ্যা একটাও আছে? না, নেই। এই কারণে আমরা 0 একটা দিনই হরে। আমাকে হরের কাজ শেষ। এবার আমরা লবের কাজে যাব। লবের ক্ষেত্রে কী হবে? দশমিক ও পৌনপুণিক সব কিছু উঠিয়ে দেওয়ার পর মূল সংখ্যা, এই দশমিক উঠিয়ে দাও, এই পৌনপুণিক উঠিয়ে দাও, তাহলে মূল সংখ্যা কত? 35। 35 দেখলাম। তারপরে বিয়োগ হবে কি? বিয়োগ হবে অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কি? অনাবৃত সংখ্যা এইটুকটা আবৃত, তাহলে অনাবৃত কোনটুক? 0। তাহলে আমরা লিখলাম 35 মাইনাস 0। 35 মাইনাস 0 করলে কত হবে? 35 ডিভাইডেড বাই 99। পরের উদাহরণটা আমরা দেখবো 0.13 উপর পৌনপুণিক। একে আমাকে আবার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা লাগবে। তার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কি, দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা ততগুলো 9। দশমিকের পরে আবৃত সংখ্যা কয়টা আছে? একটা, তাহলে 9 দেবো আমরা একটা। অনাবৃত সংখ্যা আছে কয়টা? অনাবৃত সংখ্যা আছে একটা, আমরা 0 দেবো একটা। আমাকে হরের কাজ শেষ। লবের ক্ষেত্রে কী হবে? লবের ক্ষেত্রে হবে দশমিক ও পৌনপুণিক সব কিছু উঠে দেওয়ার পরে মূল সংখ্যা, এই দশমিক উঠে দেওয়া, পৌনপুণিক উঠে দেওয়া, তাহলে মূল সংখ্যা কত? মূল সংখ্যা পাবা আসছে 13। বিয়োগ কী হবে? বিয়োগ হচ্ছে অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত? অনাবৃত সংখ্যা হচ্ছে 01 বা 1। 13 মাইনাস 1 করলে কত হয়? 13 মাইনাস 1 করলে হয় 12। 12 ডিভাইডেড বাই 9। তাহলে এইভাবে আমরা খুব সহজে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখন আমরা আবৃত দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখব। তা প্রথমে আমরা যোগ করা শিখি। দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে আছে 2.23 উপর পৌনপুণিক, 5.23 উপর পৌনপুণিক, 5-এর উপর পৌনপুণিক, এই দুইটা আমাকে যোগ করা লাগবে। দশমিকের বাম পাশে যে ডিজিটগুলো আছে সেগুলো আমরা স্বাভাবিকভাবে রেখে দেবো, কিন্তু ডান পাশের ডিজিটে একটু তারতম্য হয়। কী তারতম্য হয়? দেখো, এই যে দশমিকের পরে এখানে অনাবৃত সংখ্যা আছে কয়বার? একবার। এখানে অনাবৃত সংখ্যা একবার। এখানে আবৃত সংখ্যা আছে কয়বার? একবার। কিন্তু দেখো এখানে আবৃত সংখ্যা আছে 2বার। দেখো এইখানে 2বার আবৃত সংখ্যা, কিন্তু এখানে একবার আবৃত সংখ্যা, আমরা কি যোগ করতে পারবো? না, পারবো না। এখানে যদি 2টা আবৃত সংখ্যা থাকে, উপরেও 2টা আবৃত সংখ্যা রাখতে হবে, বা উপরে যদি 2টা আবৃত সংখ্যা থাকে, নিচেও কলাম 2টা আবৃত সংখ্যা রাখতে হবে। তো এই যে অনাবৃত সংখ্যা আর আবৃত সংখ্যা কীভাবে সমর্থ করবে সেটা আমরা একটু দেখে নিই। এটার 2টা নিয়ম আছে। একটা আছে অনাবৃত অংশের ক্ষেত্রে ম্যাক্সিমাম সংখ্যা হবে, আর দ্বিতীয় নিয়মটা আছে আবৃত অংশের ক্ষেত্রে আছে লসাগু হবে। দেখো এখানে 2 দশমিক, এই যে 2 আর এই 2 কি? অনাবৃত অংশ। এখানেও আছে একবার, এখানেও আছে একবার, তাহলে অনাবৃত অংশের ক্ষেত্রে ম্যাক্সিমাম সংখ্যা আছে কত? একবার। তার মানে অনাবৃত অংশ 1 ডিজিট বিশিষ্ট হবে। তাহলে আমরা এই 2টুক রেখে দিলাম, আবার এখানে আমরা এই 2টুক রেখে দিলাম। এবার আমাকে কাজ আছে আবৃত অংশ ক্ষেত্রে। আবৃত অংশের ক্ষেত্রে কি? লসাগু হবে। আবৃত অংশের ক্ষেত্রে দেখো এইখানে 3-এর উপর পৌনপুণিক, মানে কত? একবার আছে উপরের ডাই, নিচের ডাই 3-এর উপর পৌনপুণিক, আবার 5-এর উপরে পৌনপুণিক, তার মানে নিচের ডাই আছে 2 ডিজিটের উপর আছে পৌনপুণিক আছে। তাহলে 1 আর 2 এর লসাগু কত? 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তার মানে আবৃত অংশ হচ্ছে 2বার করে হবে, বা 2 ডিজিট বিশিষ্ট করে হবে। দাও 3-এর উপর পৌনপুণিক না, এই একটা আমরা রাখলাম, কিন্তু আমাকে তো আর একটা পৌনপুণিক রাখা লাগবে, যে এই 5-এর সাথে যোগ করার জন্য। দেখো 3-এর উপর পৌনপুণিক মানে কত? 0.33333333 ডট 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 ডট। আমাকে যদি আমরা এরকম লিখি, 3-এর উপর পৌনপুণিক না দিয়ে 33-এর উপর আমরা পৌনপুণিক দিলাম, এই 3-এর উপর পৌনপুণিক, এই 3-এর উপর পৌনপুণিক, এর মানেও করলাম এরকম 33333333 এরকম লেখা। আমরা এরকম আমাকে সুবিধার জন্য আমরা লিখতেই পারি। তাহলে আমরা এখানে লিখবো কি? 3-এর উপর পৌনপুণিক, আবার 3-এর উপর পৌনপুণিক। এখানে কী হবে? এখানে তো দিয়ে আছে 3-এর উপর পৌনপুণিক, আবার আছে 5-এর উপর পৌনপুণিক। এবার আমরা এই দুইটা হচ্ছে যোগ করব, স্বাভাবিকভাবে যোগ। 3 আর 5 যোগ করলে কত হয়? 8। 8-এর উপর পৌনপুণিক। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 6-এর উপর পৌনপুণিক। 2 আর 2 যোগ করলে কত হবে? 4 দশমিক। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। তাহলে এইভাবে হচ্ছে আমরা যোগ করি, কিন্তু দেখা যায় কি বইতে আবার এক্সট্রা 2টা ডিজিট হয়তো বা দিয়ে আছে এরকম, যে 3-এর উপর পৌনপুণিক, 3-এর উপর পৌনপুণিক, এটা মানে কি 3 3, আবার 3 5-এর উপর মানে কত? 3 আর 5, এই 5 আর 3 যোগ করলে 8, আবার 3 আর 3 যোগ করলে 6, এই 2টা ডিজিট এক্সট্রা দিয়ে আছে। এবার আমরা এই সংখ্যাটা যোগ করা শিখব। দেখো 7.2 6-এর উপর পৌনপুণিক, 4.23 7-এর উপর পৌনপুণিক। আমাকে দশমিকের বাম পাশের তাতে যেরকম আছে ঠিক সেরকমই আমরা লিখে দিই। 7 রেখে দিলাম, 4 রেখে দিলাম, দশমিক দশমিক। দেখো দশমিকের পরে এখানে অনাবৃত সংখ্যা আছে কয়বার? একবার।
এখানে অনাবৃত সংখ্যা আছে কয়বার? 2বার। তো অনাবৃত অংশের ক্ষেত্রে কি? অনাবৃত অংশের ক্ষেত্রে আছে ম্যাক্সিমাম সংখ্যা। তাহলে ম্যাক্সিমাম কয় ডিজিট আছে? 2 ডিজিট আছে। তাহলে উপরেও 2 ডিজিট থাকবে অনাবৃত অংশ, নিচেও 2 ডিজিট থাকবে। তো আমরা 2 রাখলাম। আরেকটা ডিজিটটা বের করা লাগবে। আমরা 6 পৌনঃপুনিক লিখতে পারি কি? 6 6 6 6 6 এরকম তো আমরা লিখতে পারি। তাহলে আমরা একটা 6 রেখে দিলাম, 2 3 রেখে দিলাম। এরপরে দেখো এটা কি? আবৃত অংশ 6 এর উপর পৌনঃপুনিক, আবার 7 এর উপর পৌনঃপুনিক। আবৃত অংশ এখানে আছে কয়বার? একবার। এখানে আছে কয়বার? একবার। তাহলে আবৃত অংশের ক্ষেত্রে লসাগু কত? 1 আর 1 এর লসাগু আছে 1। তাহলে আবৃত অংশ একবারই হবে। তাহলে আমরা এই 6 এর উপর পৌনঃপুনিক রেখে দিলাম, আবার 7 এর উপর পৌনঃপুনিক রেখে দিলাম। তো ওই যে আমাকে আর একটা নিয়ম আছে, বললাম যে এক্সট্রা 2 ডিজিট বের করে নেয়। 6 এর উপর পৌনঃপুনিক মানে কত? 6 6। 7 এর উপর পৌনঃপুনিক মানে কত? 7 7। এবার আমরা যোগ করব। 7 আর 6 যোগ করলে কত হয়? 7 আর 6 যোগ করলে হচ্ছে 13। হাতে আমাকে কত? 1। 7 আর 1 8, 8 আর 6 কত? 14। হাতে আমাকে কত? 1। 7 আর 1 কত? 8, 8 আর 6 14। তাহলে 4 এর উপর পৌনঃপুনিক। হাতে আমাকে কত? 1। 3 আর 1 কত? 4, 4 4 10। হাতে আমাকে কত? 1। 2 আর 1 3, 3 আর 2 5 দশমিক 7 যোগ করলে হয় হচ্ছে আমাদের 11। এবার আমরা এই তিনটে সংখ্যা যোগ করা শিখব। দেখো 2 দশমিক, এটা আমরা রেখে দেবো, কারণ দশমিকের বাম পাশের সংখ্যাগুলো নিয়ে আমাকে কোনো কাজ নেই। আমাকে ডান পাশের সংখ্যা নিয়ে কাজ, অনাবৃত আর আবৃত অংশ নিয়ে কাজ। দেখো অনাবৃত সংখ্যা এখানে কয়বার আছে? একবার। এখানে আছে একবার, কিন্তু এখানে আছে কয়বার? 3বার। তো অনাবৃত অংশের ক্ষেত্রে কি নিয়ম ছিল? অনাবৃত অংশের ক্ষেত্রে হচ্ছে নিয়ম আছে ম্যাক্সিমাম সংখ্যা। তাহলে ম্যাক্সিমাম সংখ্যা কয়বার আছে? 3বার। তাহলে উপরেও 3টে ডিজিট থাকবে অনাবৃত অংশ, দ্বিতীয়টাও 3টে ডিজিট থাকবে অনাবৃত অংশ, তৃতীয়টাও 3টে ডিজিট থাকবে হচ্ছে অনাবৃত অংশ। দেখো অনাবৃত অংশ আমরা লাগবে কিরকম? এই 0 রাখলাম। 5 এর উপর পৌনঃপুনিক মানে কত? 5 5 5 5 5 5 5। যেহেতু আমাকে আর এক্সট্রা 2টা লাগবে অনাবৃত অংশ, তাহলে আমরা 5 5 লিখলাম। এখানে আমরা এই যে 0, 4 এর উপর পৌনঃপুনিক মানে কত? 4 4 4 4 4। যেহেতু আমাকে আর এক্সট্রা আর 2টা লাগবে, কারণ মোট লাগবে অনাবৃত অংশ 3টা, তাহলে আমরা 4 এর উপর পৌনঃপুনিকটারে আমরা একটু বের করে রাখি, 4 4। এবার 0 1 8। এবার দেখো এই 5 এর উপর কি পৌনঃপুনিক আছে, আবৃত অংশের কাজ করব। ও আবৃত অংশের ক্ষেত্রে কি? আবৃত অংশের ক্ষেত্রে আছে লসাগু, এখানে আছে একবার, এখানে আছে কয়বার? একবার। এখানে আবৃত অংশ নেই, তাহলে 1 আর 1 এর লসাগু কত? 1। তাহলে আমরা আবৃত অংশ একবারই হবে, এই কারণে করলাম 5 এর উপর একবার পৌনঃপুনিক রাখলাম, আবার 4 এর উপর পৌনঃপুনিক। দেখো এখন এইখানে কি কোনো আবৃত অংশ আছে? নেই। তাহলে আমরা 0 এর উপর পৌনঃপুনিক দেব, কারণ কি দশমিকের পরে তুমি যতই 0 দাও তার কোনো সমস্যা নেই। কারণ দাও যদি 0.5 যা 0.50 করলাম, তাই এখানে তোমরা আবৃত অংশের ক্ষেত্রে 0 এর উপর পৌনঃপুনিক তুমি দিতেই পারো। এরপর আমাকে কি যে 2টি ডিজিট এক্সট্রা রাখতে হয়। 5 এর উপর পৌনঃপুনিক মানে কত? 5 5। 4 এর উপর পৌনঃপুনিক মানে কত? 4 4। 0 এর উপর পৌনঃপুনিক মানে কত? 0 0। এবার আমরা যোগ করব। 5 আর 4 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে 9, 5 আর 4 যোগ করলে কত? 9। এই শূন্যর সাথে যোগ করলে তো 9 হয়, এই জন্য আমি কোনো শূন্য বলিনি। 9 এর উপর পৌনঃপুনিক। 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 7। হাতে আমাকে কত? 1, 1 আর 1 2, 4 আর 2 6, 6 আর 5 কত? 11। হাতে আমাকে কত? 1 1। এই 3টে শূন্যের সাথে যোগ হলো, তাহলে একই থাকে দশমিক। 8 আর 2 10, 10 আর 7 17। তাহলে আমরা এই হচ্ছে যোগ শিখলাম। এবার আমরা হচ্ছে বিয়োগ শিখব। আমরা এই দুইটা বিয়োগ করব। তা প্রথমটা আমরা দেখি 3.4 এর উপর পৌনঃপুনিক, 2.13 এর উপর পৌনঃপুনিক। তা বিয়োগ বলো বা যোগ বলো, দুটোর ক্ষেত্রে করলাম প্রাথমিক নিয়মটা হচ্ছে একই, যে দশমিকের বাম পাশে যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা রেখে দেব, কিন্তু দশমিকের ডান পাশে যে অনাবৃত বা আবৃত অংশ থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করব। আগে আমরা রেখে দিই 3 দশমিক 2 রেখে দিলাম। এখন দেখো এই দশমিকের পরে এখানে ক্ষেত্রে আবৃত অংশ আছে কয়বার? একবার। অনাবৃত অংশ কয়বার? একবারও নেই। এদের ক্ষেত্রে কি অনাবৃত অংশ আছে একবার, আবৃত অংশ আছে কয়বার? একবার। তো অনাবৃত অংশের ক্ষেত্রে কি? অনাবৃত অংশের ক্ষেত্রে আছে ম্যাক্সিমাম সংখ্যা, অনাবৃত অংশ আছে একবার। তাহলে তোমার এই দুইটার ক্ষেত্রে অনাবৃত অংশ 1 ডিজিট করে বসবে। আর আবৃত অংশ দুটোর ক্ষেত্রেও দেখো একবার একবার করে আছে। যখন 4 এর উপর পৌনঃপুনিক একবার আছে, এদের ক্ষেত্রে 3 এর উপর পৌনঃপুনিক একবার আছে। তাহলে এদের লসাগুও কত? একবার একবার, 1 আর 1 এর লসাগু হচ্ছে 1। তাহলে আবৃত অংশ বসবে একবার, অনাবৃত অংশ বসবে একবার। তাহলে আমরা লিখি
অনাবৃত অংশ 4 লিখলাম, 4 এর উপর পৌনঃপুনিক দিলাম, 1 3 এর উপর পৌনঃপুনিক। আমরা কি এক্সট্রা দুইটা জিনিস নিই, এই জন্য 4 4 এর উপর পৌনঃপুনিক আমরা লিখলাম হচ্ছে 4 4, 3 এর উপর পৌনঃপুনিক এটা আমরা লিখলাম হচ্ছে 3 3। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 1। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 1। 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4 থেকে 3 বিয়োগ করলে হয় হচ্ছে 1। 4 থেকে 1 বিয়োগ করলে হয় হচ্ছে 3। 3 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে 1। এটার উপর পৌনঃপুনিক, এর দুটোটা মাথায় পৌনঃপুনিক, তাহলে এটার মাথায় আমরা দেবো পৌনঃপুনিক। তাহলে এটা বিয়োগ করলে উত্তর আসবে 1.31 এর উপর পৌনঃপুনিক। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা দেখি। 19.34 5 এর উপর পৌনঃপুনিক, আবার 13.2 3 এর উপর পৌনঃপুনিক, 4 9 এর উপরে পৌনঃপুনিক। আমাকে কি এই দশমিকের বাম পাশে যা থাকে তা আমরা লিখে দিই এরকম। এবার দশমিকের ডান পাশে যে আবৃত বা অনাবৃত অংশ আছে তা নিয়ে আমাদের কাজ। দেখো, অনাবৃত অংশ প্রথমটার ক্ষেত্রে আছে কয়টা? 2টা। দ্বিতীয়টার ক্ষেত্রে অনাবৃত অংশ আছে 1টা। তাহলে আমাদের অনাবৃত অংশের ম্যাক্সিমাম সংখ্যা কত? 2। তাহলে দুটার ক্ষেত্রে 2 ডিজিট বিশিষ্ট অনাবৃত সংখ্যা হবে। তাহলে আমরা 3 4 না 3 4 লিখলাম। এখানে হবে কি 2 3 4 9। আচ্ছা দেখো, আবৃত অংশ নাকি 3টে আছে না? 3 4 9 মানে কি 3 4 9 3 4 9 3 4 9। তাহলে আমরা করলাম 2 3 4 9, তারপরে তো আবার 3 4 9 হওয়ার কথা, তাহলে আমরা এখানে 3 লিখবো। তাহলে এর আমাদের অনাবৃত অংশের কাজ শেষ। এবার আমরা আবৃত অংশ নিয়ে কাজ করব। দেখো, এখানে কি 5 এর উপর পৌনঃপুনিক আছে না? 5 এর উপর পৌনঃপুনিক কি একবার আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে 3 এর উপর পৌনঃপুনিক, 4 9 এর উপর পৌনঃপুনিক। 4 এর উপর পৌনঃপুনিক দেওয়া লাগে না, এই কারণে আমরা বলবো এই 3টের উপরেই পৌনঃপুনিক আছে। তাহলে এদের ক্ষেত্রে পৌনঃপুনিক আছে কয় জায়গায়? 3 জায়গায় আছে। তাহলে এদের লসাগু কত? 1 আর 3 এর লসাগু 3। তাহলে প্রথমটার ক্ষেত্রে 3 ডিজিট বিশিষ্ট আবৃত সংখ্যা থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে 3 ডিজিট বিশিষ্ট আবৃত সংখ্যা থাকবে। তাহলে 5 পৌনঃপুনিক আমরা এরকম লিখবো 5 5 5। এই 3টের উপরে আমরা পৌনঃপুনিক দিব। দেখো, এবার কি হবে? 3 4 9, আর এখানে কি 3 ডিজিট বিশিষ্ট হচ্ছে তোমার পৌনঃপুনিক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে আমরা তো 3 লিখে ফেলাইছি, তারপরে কি লিখবো? 4, তারপরে কত? 9, তারপরে আবার আসছে 3। তাহলে আমরা এখানে পৌনঃপুনিক দেবো আর এখানে পৌনঃপুনিক দেবো। আচ্ছা, এক্সট্রা আমাকে কি 2টা ডিজিট দেওয়া লাগে না? তাহলে আমরা দেবো 5 5। দাও 4 9 3, 3 পরে কি আসার কথা? 3 পরে আসার কথা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা 3 পরে 4 লিখবো। তারপরে আসার কত কত? 9, তাহলে আমরা 9 দেবো। এবার বিয়োগ করব। 9 আছে কত হলে 5 হবে, যেহেতু 5-এর ভিতরে যায় না, তাহলে আমরা 15 ধরবো। 9 আছে কত হলে 15 হবে, সেটা হচ্ছে 6। আমরা যেহেতু 15 ধরেছি, তাহলে আমাকে হাতে 1 আছে, 4 আর 1 5। 5 আছে কত হলে 5 হবে? 0। 3 আছে কত হলে 5 হবে? 2। 9 আছে কত হলে 15 হবে? 6। হাতে আমাদের 1, 4 আর 1 5। 5 আছে কত হলে 5 হবে? 0। এটার উপর পৌনঃপুনিক, আবার 2 এর উপর পৌনঃপুনিক। 3 আছে কত হলে 4 হবে? 3 আছে কত হলে 4 হবে? 1। 2 আছে কত হলে 3 হবে? 1 দশমিক। 3 আছে কত হলে 9 হবে? 6। তাহলে এইভাবে হচ্ছে আমরা খুব সহজে যোগ আর বিয়োগ সম্পূর্ণ করতে পারি। এবার আমরা দেখব কিভাবে এই আবৃত দশমিক সংখ্যার গুণ অথবা ভাগ করতে হয়। আমরা আবৃত দশমিক সংখ্যার গুণ করা শিখব। আবৃত দশমিক সংখ্যার গুণ আমাদের সাধারণ গুণের মতোই, কিন্তু এই যে আবৃত দশমিকটা আছে না, তাকে আমাদের কনভার্ট করে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। সাধারণ ভগ্নাংশে রূপান্তর মানে হচ্ছে লব ডিভাইডেড বাই হর আকারে প্রকাশ। আমরা জানি কি হরের ক্ষেত্রে কি হয়? দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা ততগুলো 9 হয়। এখানে দেখো, দশমিকের পরে আবৃত সংখ্যা আছে কয়টা? 1টা, আমরা 9 দেবো 1টা। তারপরে দশমিকের পরে যতগুলো অনাবৃত সংখ্যা ততগুলো 0 হয়। দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে কয়টা? 1টা, তাহলে আমরা 0 দেব 1টা। তাহলে আমরা হরের কাজ শেষ করলাম। এবার আমাদের লবের কাজ। লবের ক্ষেত্রে কি হয়? দশমিক ও পৌনঃপুনিক উঠিয়ে দিয়ে মূল সংখ্যা কত? 062, বা আমরা 62 লিখতে পারি, কারণ 0 বাম পাশে দেওয়া লাগে না। বিয়োগ কত? বিয়োগ হচ্ছে অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত? অনাবৃত সংখ্যা হচ্ছে এইটুক, 06 বা 6, 62 মাইনাস 6। এটা শেষ। এবার আমরা 0.3 পৌনঃপুনিক এটা করব। দেখো, আমাদের
দশমিকের পরে কি আবৃত সংখ্যা কয়বার আছে? একবার আছে, তাহলে আমরা 9 দেবো একবার। অনাবৃত সংখ্যা কি একবারও আছে? না, নেই, তাহলে আমরা 0 একবারও দিব না। হয় কাজ শেষ। এবার লবের ক্ষেত্রে কি হবে? লবের ক্ষেত্রে হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা কত? 3 মাইনাস অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত? 0। 62 মাইনাস 6 করলে কত হয়? 62 মাইনাস 6 করলে হয় হচ্ছে 56 ডিভাইডেড বাই 90 ইন্টু 3 মাইনাস 0 মানে কত? 3 ডিভাইডেড বাই 9। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে হলো 28 ডিভাইডেড বাই 135। 28 ডিভাইডেড বাই 135 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 0.2074 ডট 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 ডট। দেখো এখানে 0.20740740 এই জায়গায় দেখো 074074 এরকম বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা 0.2074 এখানে আমরা পৌনঃপুনিক দেব। এটা শেষ। আমরা এবার এটা সলভ করার ট্রাই করব। দেখো আমাকে কি লব বাই হর আকারে প্রকাশ করা লাগবে। হরের ক্ষেত্রে কি হয়? হরের ক্ষেত্রে হচ্ছে দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা ততগুলো নয়। দশমিকের পরে আবৃত সংখ্যা আছে কয়টা? 2টা। এই অনের উপর পৌনঃপুনিক আর এইটার উপর পৌনঃপুনিক, তাহলে 2টা আছে, তাহলে আমরা দেবো হচ্ছে 2টা 9। দশমিকের পরে যতগুলো অনাবৃত সংখ্যা ততগুলো 0 হবে। দেখো যদি দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা আছে? না, নেই, তাহলে আমাদের 0 হবে না। তো হরের কাজ শেষ। এবার আমরা লবের কাজ করব। লবের কাজ কি? মূল সংখ্যা। মূল সংখ্যা কত? 42 18 বিয়োগ অনাবৃত সংখ্যা কত? অনাবৃত সংখ্যা হচ্ছে 42 ইন্টু এর ক্ষেত্রে হরের ক্ষেত্রে কী হবে? দশমিকের পরে আবৃত সংখ্যা। আবৃত সংখ্যা কি? একবার আছে, তাহলে আমরা 9 দেবো একবার। অনাবৃত সংখ্যা কয়বার আছে? একবার, তাহলে 0 দেবো আমরা একবার। মূল সংখ্যা কত? মূল সংখ্যা 28 বিয়োগ কত? অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত? 0 আর 2, তা 0 তো বাম পাশে দেওয়া লাগে না, তাই আমরা দেবো কি? প্রথমে 2 দিয়ে শুরু করব। এবার 4218 বিয়োগ 42 করলে কত হয়? 4176 ডিভাইডেড বাই 99 মাইনাস 28 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 26 ডিভাইডেড বাই 90। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 12.1858585 ডট 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 ডট। দেখো এখানে 12 দেখো 1 লিখলাম, এই 858585 এই কি বারবার পুনরাবৃত্তি হচ্ছে না? তাহলে আমরা করবো কি? 8-এর উপর একটা পৌনঃপুনিক দেবো, 5-এর উপর আমরা একটা পৌনঃপুনিক দেবো। তাহলে এইভাবে করলাম আমরা গুণ করতে পারি। ভাগও ঠিক একই রকমের নিয়ম, তো আমরা ভাগের কাজটা এরপরে দেখব। আমরা এই দুইটা ভাগ দেখব। প্রথমে এটা দেখি 0.3 উপর পৌনঃপুনিক ভাগ 0.6 উপর পৌনঃপুনিক। তাই কি আবৃত দশমিকটার আমরা কি সাধারণ ভগ্নাংশে পরিণত করব। নিয়ম কি? দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা ততগুলো 9। দেখো দশমিকের পরে আবৃত সংখ্যা কি? একটা আছে, তাহলে 9 দেবো একটা। দশমিকের পরে যতগুলো অনাবৃত সংখ্যা ততগুলো 0। দশমিকের পরে কি কোনো অনাবৃত সংখ্যা আছে? নেই, তাহলে আমরা 0 দিব না। হরের কাজ শেষ। এবার আমরা লবের কি? মূল সংখ্যা। মূল সংখ্যা কত? 3 বিয়োগ অনাবৃত সংখ্যা। অনাবৃত সংখ্যা কত? 0 ভাগ আমাদের দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটা, দশমিকের পরে অনাবৃত সংখ্যা নেই, তাহলে আমরা 0 দিব না। তারপর আমরা লবের কাজ করব। মূল সংখ্যা। মূল সংখ্যা কত? 6 মাইনাস অনাবৃত সংখ্যা হচ্ছে 0। 3 মাইনাস 0 করলে হচ্ছে 0 ডিভাইডেড বাই 9 ভাগ 6 ডিভাইডেড বাই 9। আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের না, কাটাকাটি করার আগে আমরা এটা করি 3 ডিভাইডেড বাই 9 ভাগ আছে। ভাগ থাকলে আমরা যদি গুণ লিখি তাহলে কি উল্টে যাবে? 9 উপরে হবে, 6 নিচে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের হবে হচ্ছে হাফ। হাফ মানে হচ্ছে 0.5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এবার দ্বিতীয়টা করব। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো হরের ক্ষেত্রে কী হবে? হরের ক্ষেত্রে হচ্ছে দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা ততগুলো 9। আবৃত সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা। মধ্যে দিয়ে করলাম উপর পৌনঃপুনিক দেওয়া লাগে না, প্রথমটা শেষটার উপর পৌনঃপুনিক দিলে মধ্যেটা এমনিতেই পৌনঃপুনিক এসে যায়। তাহলে আমাদের আবৃত সংখ্যা কয়টা? এখানে 3টা আছে, তাহলে আমরা 3টা 9 দেবো। দশমিকের পরে কি কোনো অনাবৃত সংখ্যা আছে? নেই, তাহলে আমরা কিছু দিব না। মূল সংখ্যা। মূল সংখ্যা কত? 1185
মাইনাস মাইনাস কত হবে অনাবৃত্ত সংখ্যা, অনাবৃত্ত সংখ্যা কত 1 ভাগ 0.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক। দেখো এখানে এর হরের ক্ষেত্রে কী হবে, দশমিকের পরে অনাবৃত্ত সংখ্যা আর আবৃত্ত সংখ্যা দেখবো আমরা। আবৃত্ত সংখ্যা আছে কয়টা, 2টাই, তাহলে আমরা 2টা 9 দেবো। অনাবৃত্ত সংখ্যা নেই, তাহলে আমরা কিছু দিব না। এরপরে কী হবে মূল সংখ্যা, মূল সংখ্যা কত লবের ক্ষেত্রে, মূল সংখ্যা হচ্ছে 24 বিয়োগ অনাবৃত্ত সংখ্যা কত, অনাবৃত্ত সংখ্যা হচ্ছে 0। 1185 মাইনাস 1 করলে কত হয় 1184 ডিভাইডেড বাই 999 ভাগ 24 মাইনাস 0 করলে কত আসে 24 ডিভাইডেড বাই 9। 1184 ডিভাইডেড বাই 999, এই যে ভাগ আছে না, ভাগ আছে তো আমরা কী রাখবো গুণ, গুণ লিখলে কী হবে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, 99 ডিভাইডেড বাই 24। এবার আমরা হচ্ছে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত আসে আমরা তাটা বসিয়ে দিব। ক্যালকুলেশন করলে 4.8888 ডট 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 আসে। তাহলে দেখো 4.8 কি পুনরায় আপডেট আছে, তাহলে আমরা 8-এর উপর একটা পৌনঃপুনিক দেবো। তাহলে আমরা করলাম এই দশমিক ভগ্নাংশের বা আবৃত দশমিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শিখলাম। আমরা 12-এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা দেখব। তা 12-এর 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে তুমি 12-এর পর দশমিক দেবা, যত দশমিক বলবে ততটা জোড়া শূন্য দিতে হবে আমাদের। এবার আমাদের নিয়ম কি, আমাদের এখানে এমন একটা সংখ্যা নেব, ওই সংখ্যার ওই একই সংখ্যার দ্বারা গুণ করলে 12 সমান বা কাছাকাছি হবে। যদি আমরা 2 নিই তাহলে 2 দিয়ে সমান গুণ করব, 2 দুগুণে কত হবে 4, 4 কি 12 কাছাকাছি, দেখবে পরে কোনো সংখ্যা নেওয়া যায় কিনা। আমরা 3 নিয়ে দেখবো, 3 3 গুণ করলে কত হয় 9 হয়। আমরা 4 নিয়ে দেখবো, 4 4 গুণ করলে কত হয় 16 হয়। 16 কি 12 সাথে বড়, তাই আমরা 4 নেব না, আমরা নিব হচ্ছে 3, 3 3কে 9। এবার আমরা বিয়োগ করব, 12 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়। এবার এখানে দশমিক আছে, এখানে দশমিক আমরা দিব, এখানে এক জোড়া শূন্য নামাই ফেলাবো। এবার এখানে আমরা একটা দাগ দেব, এইখানে যেই সংখ্যা থাকে এইখানে হয় তার দ্বিগুণ, এখানে 3 আছে না, এখানে আমরা লিখবো 6। এইবার আমাদের নিয়ম হচ্ছে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটা এখানে নেব, ওই সংখ্যাটা আর এই টোটাল সংখ্যাটা গুণ করে 300 সমান বা 300-এর কাছাকাছি হবে। যেরকম আমরা যদি 62 নিই বা 2 নিই তাহলে 62 হবে, এখানে 62 গুণ 2 দিলে কত হয় মনে করে 124 হয়। যদি আমরা 3 নিই তাহলে এখানেও 3 নেব, তাহলে তখন হয়ে যাবে কত 63, 63 গুণ 3 করলে কত 189। আমরা যদি এখানে 4 নিই তাহলে এখানেও 4 নেব, 64 গুণ 4, 64 গুণ 4 করলে কত হয় 256। যদি আমরা 5 নিই তাহলে এখানে হয়ে যাবে 65, 65 গুণ কত হবে 5, সেটা করলে হয় কত 325। কিন্তু এখানে কি 300, 325 কি বড়, তাহলে আমরা 5 নিব না, আমরা নিব কত 4, 4 নিলে কত হবে এখানে আমরা 4 দেব, 4 গুণ 64 করলে কত হবে 256। 300 থেকে 256 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত 44। এবার আমরা এই 2টা শূন্য নেব, এই 2টা শূন্য নামাই ফেলালাম। এখানে কত 34 না, এখানে 34, এখানে তার দ্বিগুণ হবে, 34 দ্বিগুণে কত 68। এখানে এমন সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটা এখানে নেব, ওই সংখ্যা আর এই পুরোটুক সংখ্যা গুণ করলে 44-এর কাছাকাছি বা সমান হতে হবে। আমরা সেরকম সংখ্যাটা পাবো হচ্ছে 6, 6 যদি নিই তাহলে এখানে হবে হচ্ছে 6, 6 গুণ 686 যদি আমরা করি তাহলে আমাকে হবে হচ্ছে 4116। কিন্তু আমরা যদি 7 নিতাম, 7 নিলে কলাম অনেক বেশি হয়ে যেত, এই কারণে কলাম আমরা 7 নিই। আমরা যদি 6 নিই, এখানে যদি 7 নিতাম তাহলে এখানেও কত 7 হইতো, তাহলে 7 গুণ 687 করলে হয়তো হচ্ছে 4809, কিন্তু এ নিতে 4400, এই কারণে কলাম আমরা 7 না নিয়ে 6 নিয়েছি। এবার 4400 বিয়োগ 4116 করবো, 4400 বিয়োগ 4116 যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 284। এবার আমরা এই 2টা শূন্য নামাই ফেলাব, এখানে হবে কত, এখানে যে সংখ্যা আছে তার দ্বিগুণ। 346-এর দ্বিগুণ কত, 346-এর দ্বিগুণ হলো 692, 692।
আমরা এখানে এমন একটা সংখ্যা নেব, সেই সংখ্যা এখানে নেব, ওই সংখ্যা আর এই পুরোটি সংখ্যা গুণ করলে এর সমান বা কাছাকাছি হবে। আমরা যদি 4 নিই তাহলে কত হয়, এখানে যদি 4 নিই তাহলে এখানেও 4 হবে। এই 4-এর সাথে এই টোটালটুক সংখ্যা গুণ হবে, 4-এর সাথে এই টোটালটুক সংখ্যা গুণ হলে হয় হচ্ছে 27696। যদি আমরা এখানে 5 নিতাম তাহলে এখানেও করলাম 5 হতো। 5 নেওয়ার ফলে এই পুরো সংখ্যার সাথে যদি 5 দিয়ে আমরা গুণ করতাম তখন দেখা যেত কি এই সংখ্যাটার সাথে বেশি হতো, এই কারণে আমরা 4 নিয়েছি। এবার এইটা বিয়োগ এইটা হবে, এইটা বিয়োগ এইটা করলে কত হয়, 704। এবার আমরা এই 2 শূন্য 9 ফেলাবো, এইখানে যা আছে এইখানে তার দ্বিগুণ হবে। 3464 দ্বিগুণ কত, 6928। এবার আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা এখানেও নেব এখানেও নেব, নিলে এই দিয়ে আর এই পুরোটুক গুণ করলে এর সমান বা কাছাকাছি হবে। আমরা যদি মনে করি এখানে 1 নিই তাহলে হবে কত, এখানে 1 নেব তাহলে হবে কত, এখানে 69281। যদি আমরা 2 নিতাম তাহলে এখানে হয়তো 2 গুণ এই পুরোটুক দিলে দেখা যেত কি এই সংখ্যাটার সাথে বেশি হইতো, এই কারণে আমরা 1 নিছি। যদি বিয়োগ করলে হয়ে যাচ্ছে 1119। দেখো আমাদের তো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে পেরেছে, তাহলে এখন আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা শেষ। আমাদের এই অঙ্কটায় যদি বলতো 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো, তখন আমরা কি করতাম, আগে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতাম এরকম 3.464 ... এটা আমরা পারতাম। এবার আমাদের যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে গেছে, তাহলে আমাদের এই 3 দশমিক এই 4-এর দিকে আমরা তাকাবো। এখন 4-এর পরবর্তী যে ডিজিটটা আছে সেটা যদি 5-এর সাথে বড় হয় তখন এই 4-এর সাথে 1 যোগ করব, আর যদি 5-এর সাথে বড় না হয় তখন আমরা 1 যোগ করব না। তাহলে যেহেতু 4-এর পরের ডিজিট হচ্ছে 1, সেটা 5-এর সাথে বড় না, তাহলে আমরা 1 যোগ করব না। তাহলে এর আসন্ন মান কত হবে, এর আসন্ন মান হবে 3.464। আর যদি এখানে 1 না হয় মনে করে 6 হইতো, তখন 3 দশমিক পর্যন্ত এর আসন্ন মান হইতো 3.465। আমরা এবার অমূলদ সংখ্যা প্রমাণ করা শিখব, বা কোনো একটা সংখ্যা দিয়ে বলল সেই সংখ্যা মূলদ কিনা অথবা অমূলদ কিনা প্রমাণ করো। তা আমরা প্রথমে কোনো একটা সংখ্যা দেওয়া থাকতে সেই সংখ্যাটি পূর্ণ সংখ্যা কিনা সেটা আমরা দেখব। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সে মূলদ সংখ্যা, আর যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে সে মূলদ হতে পারে অমূলদ হতে পারে। তাহলে প্রথম আমাদের যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে ওই সংখ্যাটা পূর্ণ সংখ্যা কিনা সেটা আমাদের প্রমাণ করা। আমরা এই উদাহরণটা দেখি √3 অমূলদ সংখ্যা কিনা। আচ্ছা, আমরা তো এই কথাটা বলতে পারি যে 1 is greater than 3 is greater than 4। এখন আমরা যদি এই √1 দিই, এখানে দেবো কি √3, এখানে দেবো কি √4। √1 করলে কত হয় 1, √3, √4 করলে কত হয় 2। এখন দেখো √3 এমন একটা সংখ্যা যা 1-এর চাইতে বড় কিন্তু 2-এর চাইতে ছোট। 1-এর চাইতে বড় কিন্তু 2-এর চাইতে ছোট এমন কোনো সংখ্যা যদি থেকে থাকে, সে কি পূর্ণ সংখ্যা হতে পারে? অবশ্যই পূর্ণ সংখ্যা হতে পারে না। যেহেতু পূর্ণ সংখ্যা হতে পারে না, তাহলে √3 হচ্ছে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা। এখন তোমার প্রশ্ন আসতে পারে, আমরা এরকম লিখলাম কেন? আমরা তো এরকম লিখতে পারি 2 is greater than 3 is greater than 4। দেখো আমাকে এখানে কি √3 দিয়ে আছে না, আমরা তিনটার ক্ষেত্রে হচ্ছে বর্গমূল করব। তা বর্গমূল যদি আমরা এখানে 2 করি তাহলে √2 করলাম। যখন আমরা বর্গমূল করব তখন আমাদের পূর্ণ সংখ্যা আসবে না, আমাদের এর আগে এমন সংখ্যা নিতে হবে যেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, বা এর পরে এমন সংখ্যা নিতে হবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই জন্যই কলম আমরা লিখেছি 1 is greater than 3 is greater than 4। দেখো √3 যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাই কেউ মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা হয় তাহলে তারা আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যদি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে p/q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পরস্পরের সহমৌলিক। সহমৌলিক বলতে কি বোঝায়? সহমৌলিক বলতে বোঝা যাচ্ছে ওই দুইটা সংখ্যা যদি আমরা কাটাকাটি করি তাহলে কখনো পূর্ণ মান আমরা পাবো না, যদি কাটাকাটি করি তাহলে আমরা দশমিক মান পাবো। আর দশমিক মান পাওয়া মানে কি? সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এবং ওই ভগ্নাংশ হবে সসীম দশমিক সংখ্যা। আর সসীম দশমিক সংখ্যা যদি হয় তাহলে সেটা কি মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখি √3 = p/q। উভয় পক্ষে আমরা বর্গ করলাম, √3 তার হোল স্কয়ার, p/q তার হোল স্কয়ার।
থ্রি এর বর্গ করলে কত হয় 3, পি এর বর্গ করলে কত হয় পি স্কয়ার, কিউ এর বর্গ করলে হয় হচ্ছে কিউ স্কয়ার। 3 ইকুয়াল টু পি স্কয়ার, কিউ স্কয়ার আমরা লিখতে পারি কি কিউ ইন্টু কিউ। এই কিউ যদি এর সাথে গুণ হয় তাহলে কী হবে 3 কিউ, কারণ এখানে ভাগ আছে, বাম পাশে আসলে কি গুণ হবে, ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ। দেখো আমরা বলিলাম কি পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, 3 তো এমনিতেই পূর্ণ সংখ্যা, কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 3-র সাথে আর একটা পূর্ণ সংখ্যা যদি গুণ হয় তাহলে অবভিয়াসলি সেই সংখ্যাটাও কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে দেখো পি কি পূর্ণ সংখ্যা, কিউ কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা যদি তুমি ভাগ করো, দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করো তাহলে তোমার কি সংখ্যা আসবে, অবশ্যই দশমিক সংখ্যা আসবে বা ভগ্নাংশ সংখ্যা আসবে। এখানে করলাম পূর্ণ সংখ্যা, এখানে আসতেছে ভগ্নাংশ সংখ্যা, তাহলে কি এইটাকে এটা সমান হচ্ছে না, সমান হচ্ছে না। যেহেতু এটা সমান হচ্ছে না তাহলে 3কিউকে আমরা পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আর যেহেতু 3কিউকে পি স্কয়ার ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না তাহলে √3কেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যেহেতু √3কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেহেতু কি √3 একটি অমূলদ সংখ্যা। কারণ কি যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যেত তাহলে এটা মূলদ সংখ্যা, যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাই এই কারণে √3 হচ্ছে একটি অমূলদ সংখ্যা। সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। এভাবে আমরা এই প্রমাণগুলো করতে পারি। আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে দুটি সংখ্যা দেওয়া আছে, এরপরে বললো হচ্ছে ওই দুটো সংখ্যা দেওয়ার মাঝে দুটো অমূলদ সংখ্যা নির্ণয় করো। ঠিক সেরকমই আমরা একটা কোশ্চেন দেখি √3 ও 4-এর মাঝে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তা প্রথমে আমরা √3-র মান বসাই দিই। √3 ইকুয়াল টু কত 1.732050 ডট 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 ডট, আর 4 মানে তো 4ই। তাহলে এই দুইটার মাঝে অমূলদ সংখ্যা মানে কি যে √3-র চাইতে বড় হবে কিন্তু 4-এর চাইতে ছোট হবে, এমন দুটো সংখ্যা নির্ণয় করতে হবে যা আবার অমূলদ সংখ্যা হবে। এখন আমরা জানি কি অমূলদ সংখ্যা কাকে বলে, অসীম অনাবৃত সংখ্যাকে বলে অমূলদ সংখ্যা। তাহলে আমাদের দুইটি সংখ্যা নিতে হবে, সেগুলো হবে হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা। আমরা মনে করি এ ও বি হচ্ছে এমন দুটি অমূলদ সংখ্যা যা হচ্ছে √3 ও 4-এর মাঝে অবস্থিত। এখন এই এর মান কী হবে বা বি এর মান কী হবে, এর মান হবে এর চাইতে বড়। আমরা এরকম দিতে পারি, মনে করো 2.0469502 ডট 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 ডট। আর 4-এর সাথে ছোটো আমরা আর একটা সংখ্যা দিতে পারি, মনে করি 3.150962 ডট 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 ডট। এই এ আর বি যে দুইটি সংখ্যা আমরা লিখলাম, এ আর বি কি √3-র চাইতে বড় এবং কি 4-এর চাইতে ছোটো, তাহলে আমরা √3 ও 4-এর মাঝে দুটো অমূলদ সংখ্যা নির্ণয় করে ফেললাম। এটা করলাম একেবারে সিম্পলি একটা অঙ্ক।